বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী অধ্যাপক, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আমি গত কয়েকদিন আগে অনলাইনে চাহিদা এবং চাহিদা বিধি সম্পর্কে আলোচনা করেছি। আমি তারই আলোকে আজ চাহিদা সূচি এবং চাহিদা রেখা সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। চাহিদা সূচি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতাগণ যে দ্রব্যের বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে যদি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় বা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হবে চাহিদা সূচি। আমরা আগেই জেনেছি দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। যেমন কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা হ্রাস পায়, এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। এটা হচ্ছে চাহিদা বিধি। মূলত চাহিদা বিধিকে যখন ছকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই হবে চাহিদা সূচি। আমরা একটা তালিকা তৈরি করেছি, তালিকা তোমরা ভালোভাবে জানতে পারবে। আর এখানে আরেকটা জিনিস আছে, চাহিদা সূচিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা আছে চাহিদা ব্যক্তিগত চাহিদা সূচি এবং বাজারজাত চাহিদা সূচি। এখন ব্যক্তিগত চাহিদা সূচি এবং চাহিদা সূচি একই। কোনো দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ, কোনো দ্রব্যের দাম যখন 12 টাকা তখন চাহিদার পরিমাণ 4 টাকা। দাম কমে যখন 12 টাকা থেকে 10 টাকা হচ্ছে তখন ওই দ্রব্যের চাহিদার পরিমাণ 4 টাকা থেকে বেড়ে 8 টাকা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তৃতীয় পর্যায়ে দেখা যাচ্ছে কোনো দ্রব্যের দাম 10 টাকা থেকে যখন 8 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ 8 একক থেকে বৃদ্ধি পেয়ে 12 একক হচ্ছে। এখানে চাহিদার সাথে দামের সরাসরি বিপরীত সম্পর্ক। এখন চাহিদা সূচিকে দুই ভাগে ভাগ করেছে, একটা আছে ব্যক্তিগত চাহিদা সূচি আর বাজার চাহিদা সূচি। এখন ব্যক্তিগত চাহিদা আর চাহিদা সূচি একই উদাহরণ, কিন্তু বাজার চাহিদা সূচির ক্ষেত্রে বাজার চাহিদা সূচি, বাজার চাহিদা সূচি হচ্ছে বিভিন্ন দামে বাজারের বিভিন্ন ক্রেতারা যে দ্রব্য ক্রয় করে তাদের ক্রয়ের সমষ্টিকেই বলা হয় বা যোগফলকে বলা হয় বাজার চাহিদা সূচি। বাজার চাহিদা সূচির ছকে আমরা দেখতে পাচ্ছি কোন দ্রব্যের দাম, এই প্রথম এখানে আছে দ্রব্যের দাম, বিভিন্ন ক্রেতার চাহিদার পরিমাণ, বাজারের মোট চাহিদা। আমরা এখন ধরলাম বাজারে 3 জন ক্রেতা ছিল, তাদের নাম হচ্ছে এক্স, ওয়াই, জেড। এখানে এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আমরা 3 জনকে ধরে নিয়েছি। অনেকে 4 জন ধরতে পারে, কোনো সমস্যা হবে না। দাম যখন 8 টাকা তখন এক্স দ্রব্য বা এক্স ব্যক্তি সে 10 টাকা দ্রব্য কিনেছে। ওয়াই দ্রব্য 8 টাকা জিনিস কিনেছে। জেড দ্রব্য, জেড ব্যক্তি 6 টাকা দ্রব্য কিনেছে। আবার তখন দাম 8 টাকা থেকে কমে 6 টাকা হয়েছে তখন এক্স ব্যক্তি 10 টাকা থেকে, যেহেতু দাম কমে গেছে তখন চাহিদার পরিমাণ 12 টাকা হয়েছে। আর অনুরূপভাবে ওয়াই ব্যক্তি 8 টাকা দ্রব্য কিনেছিল, পরে দাম কমে যায়, সে 8 থেকে 10 টাকা দ্রব্য ক্রয় করেছে। আবার যে ব্যক্তি 6 টাকা প্রথমে কিনেছিল, দাম কমার ফলে সে 8 টাকা দ্রব্য কিনেছে। মানে এখানে 6 এর উপরে যে কোনো সংখ্যা লিখলে হবে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই
যে এগুলাই লিখতে হবে। এখানে 9, 10, 11, 12 যে কোনো জিনিস হতে পারে। আবার দাম যখন 6 টাকা থেকে কমে 60 টাকা হয়েছে, তখন এক্স ব্যক্তির চাহিদা 12 একক থেকে 16 একক হয়েছে। আবার ওয়াই ব্যক্তি 10 টাকা থেকে তার চাহিদার পরিমাণ বা সে ক্রয় করেছে 12 একক। আবার দেখা যাচ্ছে যে জেড ব্যক্তি 6 টাকাতে সে 8 একক কিনেছে, এখন 6 থেকে যখন 4 একক দাম টাকা কমে গেছে, তখন সে 8 টাকা থেকে 8 একক থেকে 10 একক কিনেছে। এখন আমরা এক্স এর 10, 8, 6 যোগ করে 24 পেলাম, 24 একক। আবার এক্স দ্রব্যের ক্ষেত্রে আবার 12, 10, 8 যোগ করে আমরা 30 পেলাম। সর্বশেষে 60 টাকার ক্ষেত্রে 16, 12, 30 যোগ করে আমরা 38 পেলাম। এখন এই যে বিভিন্ন দ্রব্য রাখনের সমষ্টি বা যোগফলই হচ্ছে বাজার চাহিদা সূত্র। এখানে প্রথমে 24 একক হয়েছে, তারপরে 30 একক হয়েছে, তারপরে 38 একক হয়েছে। এটা হচ্ছে বাজার চাহিদা সূত্র। এখন আমরা চাহিদা সূত্র সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা আমরা আলোচনা করব। সাধারণত চাহিদা সূচিকে যখন জ্যামিতিক আকারে প্রকাশ করা হয় বা চাহিদা সূচকে যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হবে, সেটা হবে চাহিদা রেখা। মূলত এগুলা সবই আসছে চাহিদা বৃদ্ধির দ্বারা। আমরা জেনেছি চাহিদা দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। এই কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এখন আমরা চাহিদা সূচির মাধ্যমে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটা আলোচনা করি। চাহিদা রেখা, চাহিদা রেখা হচ্ছে চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ, অর্থাৎ চাহিদা সূচককে যখন জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা হবে তখন সেটা হবে চাহিদা রেখা। এখন আমরা চাহিদা সূচি তৈরি করব, তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করব।
আমরা এখন চাহিদা সূচির ভিত্তিতে আরেকটা আমাদের মনে রাখতে হবে, চাহিদা সূচি আর কাল্পনিক চাহিদা সূচির রেখা কিন্তু একই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষার প্রশ্নে একটা চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো, এটাও করা যাবে। আবার যদি প্রশ্নে থাকে যে একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে একটা চাহিদা রেখা অঙ্কন করো, তবুও কিন্তু চাহিদা সূচি অবলিক কাল্পনিক চাহিদা রেখা এটা দুটো করা যাবে, মানে একই জিনিস কিন্তু নাম চেঞ্জ হবে। আবার অনেক সময় থাকে যে একটা কাল্পনিক চাহিদা সূচি তৈরি করে তার ভিত্তিতে একটা চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে চাহিদা সূচি করতে হবে। আর যদি প্রশ্নে চাহিদা সূচি দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে ওর আলোকেই করতে হবে। এখন আমাদের আগের মতোই আমরা চাহিদা এবং চাহিদা বিধি যেভাবে অঙ্কন করলাম, অনুরূপভাবে এই চাহিদা রেখাও সেভাবে করতে হবে। ও এক্স অক্ষে চাহিদার পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। এবং চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে প্রথমে একটা দ্রব্যের 60 টাকা ধরুন, কোন দ্রব্যের দাম যখন 60 টাকা তখন চাহিদার পরিমাণ হয়েছে 100 টাকা। আমাদের মিলিত বিন্দু বা সংমিশ্রণ বিন্দু এ, আবার দাম যখন 60 টাকা থেকে কমে 3 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়ে 200 টাকা হয়েছে, যেটা এখানে 200 অবস্থান করছে। এখন 3 টাকা দামে আর 10-20 একক চাহিদার পরিমাণ ওদের মিলিত বিন্দু বি। আবার দাম যখন 3 টাকা থেকে কমে 2 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়ে 300 একক হয়েছে। এখন 2 টাকা দাম এবং 300 একক চাহিদা মিলিত বিন্দু সি। এখন এ বি সি যোগ করে আমরা এই ডি রেখা পাই। এই ডি রেখায় হলো নিম্ন চাহিদা। আমরা আবার এই চারকে আমরা P1 P দ্বারা প্রকাশ করতে পারি 4 টাকাকে, আবার 3 টাকাকে আমরা P1 দ্বারা প্রকাশ করতে পারি, আবার 2 টাকাকে P2 দ্বারা প্রকাশ করতে পারি। এখন অনুরূপভাবে চাহিদার পরিমাণ যখন 100 আসছে তখন আমরা M দ্বারা প্রকাশ করতে পারি, আর যখন 200 টাকা আসছে তখন M2 দ্বারা প্রকাশ করতে পারি 200 একক। আবার চাহিদার পরিমাণ যখন 300 একক আসছে তখন আমরা M1 M2 M3 দ্বারা প্রকাশ করতে পারি। এক্ষেত্রেও বলা যায় যে দাম যখন P4 তখন দাম P4 তখন 4 টাকা আসছে, চাহিদার পরিমাণ আছে OM ওদের মিলিত বিন্দু এ। আবার দাম যখন 3 টাকা অর্থাৎ P1 তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও M2 ওদের মিলিত বিন্দু বি। আবার চাহিদার পরিমাণ আবার দামের পরিমাণ 3 টাকা থেকে অর্থাৎ P1 থেকে কমে যখন 2 টাকা P2 হচ্ছে তখন চাহিদার পরিমাণ M2 200 থেকে M3 300 হচ্ছে ওদের মিলিত বিন্দু সি। এবং এ বি সি যোগ করে আমরা এই ডি রেখা পেলাম। এই ডি রেখায় হচ্ছে চাহিদা রেখা। এখন যদি আমরা এই চাহিদা রেখা সম্পর্কে মন্তব্য করি তাহলে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। কারণ আমরা আগে জেনেছি দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক। দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদাটা কমে যাবে এবং দাম কমে গেলে চাহিদা বৃদ্ধি পাবে। এটাকে আমরা চাহিদা বৃদ্ধি বলি। চাহিদা বৃদ্ধির কারণে দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক আছে, সেই কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। তাই চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী।
চাহিদা বৃদ্ধির ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ আমাদেরকে জানতে হবে। চাহিদা বৃদ্ধি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ আমরা জেনেছি চাহিদা বৃদ্ধির একটা কারণ চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে চাহিদা বৃদ্ধির কারণ বা চাহিদা বৃদ্ধির প্রভাব। দ্বিতীয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি প্রভাব। ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটা হচ্ছে আমরা যদি কোনো একটা বাচ্চাকে বা শিশুকে প্রথমে একটা কমলা লেবু দিই, সে খুব ভালোভাবে সে খাবে। পরবর্তীতে কমলা লেবু দিলে সে দেখা যাবে যে ফেলে দিলে খাবে না। এখন ভোক্তা একটা দ্রব্যের প্রথমে সে বেশি বেশি খায়, পরবর্তী তার খাবারে ভোক্তার ওই দ্রব্যটার প্রতি আর রুচি থাকে না, তখন সে কম খায়। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উদ্যোগ বিধি ও চাহিদা বিধি, এই চাহিদা রেখা বাম দিকে ডান দিকে নিম্নগামী। আর আছে 3 নম্বর আছে আয় প্রভাবের ক্ষেত্রেও চাহিদা রেখা বাম দিকে ডান দিকে নিম্নগামী। দেখা যাচ্ছে মানুষের টাকা পয়সা সবসময় বেশি থাকে না, তখন কোনো দ্রব্য যদি বেশি দাম হয় তখন তারা কম করে কেনার চেষ্টা করে। আবার দেখা যাচ্ছে দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, দ্রব্যের যখন দাম বেড়ে যাচ্ছে তখন তারা কম করে কিনবে। আর হঠাৎ করে যদি ওই দ্রব্যের দাম কমে যায় তাহলে বেশি বেশি ক্রয় করবে। এবং আয়ের পরেও এই চাহিদা রেখাটা অনেকাংশে নির্ভর করছে। আমি তোমাদের আজ এই পর্যন্ত ক্লাস নিলাম। অতি বেশি ক্লাস দিলে তোমরা জিনিসটা ঠিক রাখতে পারবে না। আগামী দিনে আমরা অবশ্যই আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে ধন্যবাদ।